বা একটি অঞ্চলে, তারপরে আছে দুটি অঞ্চলে, একটা ভৌগোলিক টোটাল জায়গাতে, তারপরে আছে ফার্স্টে কি আলফা বৈচিত্র্য। আলফা বৈচিত্র্য এটা হচ্ছে কি একটা ক্ষুদ্র অঞ্চলে বসবাসকারী জীবের বৈচিত্র্য। আর সেকেন্ড আছে বিটা বৈচিত্র্য। এটা একটা ভৌগোলিক সীমায় থাকা অর্থাৎ দুটি বাসস্থানের উপস্থিতি বা প্রজাতির প্রাচুর্য, অর্থাৎ একটি স্থানে বা একটি ভৌগোলিক স্থানে বা দুটি প্রজাতির যে বাসস্থান বা তাদের ধরে একটা প্রজাতিগত ভাবে থাকছে। যেমন আগেরটা হলো একটা ক্ষুদ্র অঞ্চলে, আর সেকেন্ডটা হচ্ছে বিটা, আর সেকেন্ডটা বললাম যে একটি ভৌগোলিক সীমায় থাকা দুটি বাসস্থানের উপস্থিতি প্রজাতি আলফা বিটা। আর একটা সেটা হচ্ছে গামা, গামা বৈচিত্র্য। এটা হচ্ছে যে একটা বিরাট ভৌগোলিক সীমার মধ্যে থাকা বহু অঞ্চলের উপস্থিতি জীবের প্রাচুর্য, অর্থাৎ একটি বড় জায়গাতে সেখানে বিভিন্ন রকমের বা বহু অঞ্চলের উপস্থিতি বা বিভিন্ন প্রজাতি। যেমন আমরা এটা জেনে আসছি এমনি যে ধরো একটা ছোট্ট গ্রামের মধ্যে যেরকম আমরা ইতে পড়ে আসছি, সেরকম ধরনের এখানে কিন্তু জীবের প্রাচুর্যতা আসছে। যে ফার্স্টে ক্ষুদ্র অঞ্চলে এর মধ্যে সীমাবদ্ধ, তার জীবের বৈচিত্র্য বসবাস করে, তারপর একটা ভৌগোলিক সীমার মধ্যে অর্থাৎ দুটি অঞ্চলের মধ্যে বলতে পারি। আর সেকেন্ড লাস্টেটা হচ্ছে গামা বৈচিত্র্য, অর্থাৎ একটা বিরাট ভৌগোলিক সীমার মধ্যে থাকা বহু অঞ্চলের প্রাচুর্যতা অর্থাৎ জীবের বৈচিত্র্য। তারপরে যদি আসতে পারি আমি জীবের বৈচিত্র্যগত গুরুত্ব হিসেবে যদি আমি বলতে পারি যে আছে আলফা হলো বিটা গামা এবং বৈচিত্র্য দেখা গেল। তারপরে আছে কি জীবের বৈচিত্র্যগত গুরুত্ব, অর্থাৎ আমি জীবের বৈচিত্র্যের গুরুত্ব, অর্থাৎ এর ইম্পর্টেন্স থেকে হচ্ছে একটা যে তাহলে বাস্তুতান্ত্রিক গুরুত্ব, অর্থাৎ সে যেখানে বসবাস করছে তার যে গুরুত্ব, অর্থাৎ বা তার বিভিন্ন প্রাচুর্যতা বেড়ে যেত। অর্থাৎ যদি বাস্তুতন্ত্রের মধ্যে যে গ্রাফটা আছে আমাদের, যে আমরা বলি যে ব্যাঙ হয়তো সাপ ব্যাঙকে খাচ্ছে, বা সাপকে ময়ূর খাচ্ছে, বা যে বিভিন্ন প্রাণীর মধ্যে যে ভেরিয়েশনটা বা যে বৈচিত্র্যটা আছে সেটার মধ্যে এখানে যদি বলতে ফার্স্টে গুরুত্ব হিসেবে বলতে পারি কি বাস্তুতান্ত্রিক গুরুত্ব। তার মধ্যে কি আছে ফরেস্ট বলছি, বাস্তুতান্ত্রিক গুরুত্ব, অর্থাৎ আমি এখানে ফরেস্ট বলতে পারি, অর্থাৎ যে জলভূমি বা জঙ্গলের যে ভ্যারিয়েশনটা বা বাস্তুতন্ত্রের যে বৈশিষ্ট্যটা। তারপরে আমি যদি বলি 2 নম্বর যদি বলি যে পরিবেশগত মূল্য, অর্থাৎ এই যে প্ল্যান্ট পরিবেশগত মূল্য, অর্থাৎ আমি উদ্ভিদ হিসেবে বলতে পারি এখানে। তারপরে আছে কি নান্দনিক মূল্য, অর্থাৎ আমরা যে আনন্দ উপভোগ করি বা বিভিন্ন জায়গায় একটা পার্কের মধ্যে আমি যদি বলি যে বিভিন্ন বা সেখানে যে আমরা কি আনন্দ উপভোগ করি বা ঘুরতে যাই, সেখানে কি নিজের একটা সৌন্দর্য বোধ হয় বা ভালো লাগে একটা ব্যাপার। বিভিন্ন রকমের গাছ বা ফুলের বাগান বা সেখানে বিভিন্ন রকমের আছে, তো সেটাকে পরিবেশগত মূল্যের মধ্যে বা গেল সেটা উদ্ভিদ। তারপরে আছে কি নান্দনিক, অর্থাৎ আমাদের ভালো লাগে বা আনন্দ বা সৌন্দর্য বা উপভোগ করা যেটাকে বলছে সেটা হচ্ছে কি নান্দনিক। যেটাকে নান্দনিক মূল্য। তারপরে আছে কি নৈতিক মূল্য, জীবের বৈচিত্র্যতার গুরুত্বের মধ্যে আমরা কি পেলে বাস্তুতান্ত্রিক গুরুত্ব পাচ্ছি বা পরিবেশগত মূল্য পাচ্ছি। যে বিভিন্ন পরিবেশে আমরা যদি গাছ লাগাই, তো গাছ থেকে যদি সেই গাছটার বা বিভিন্ন আমরা কাজে লাগাতে পারি বা পরিবেশ। তারপর নান্দনিক মূল্য আর নৈতিক মূল্য। তারপরে আসছে এরপর বিভিন্ন হটস্পট নিয়ে জানবো জীব বৈচিত্র্যের। India is a country rich in biodiversity. It has a wide range of ecozones ranging from high mountains, tropical and deciduous forests, swamps and plains.
It is home to 410 species of mammals. Some of them are the lions found in Gujarat, tigers in varied areas like Madhya Pradesh and South India, leopards found across India, the endangered golden langurs of Assam, elephants found in many areas of the country, the gibbons, the only apes in India, the other varied kinds of langurs, and such other mammal species. It holds around 1,250 species of birds. Some are critically endangered, like the great Indian bustard. There are birds like the bar-headed geese that fly over the Himalayas, the beautiful flamingos that need only specific algae to feed on. Other beautiful water birds, the near threatened hornbills, and such other beauties. India is also a land that has nearly 1,500 species of flowering trees and plants. It is home to 197 types of amphibians exhibiting the beauty in their own way. It caters as home to thousands of different kinds of insects. Snakes and other reptiles, nearing roughly 408 species, are also an important composition of its biodiversity. All these are actually a part of our nation's heritage, and we should be proud of it. This biodiversity is not just found in forests or jungles, but also very near to our homes. Urbanization is leading to these animals, birds, and others now moving into our homes. Or could we say that we have encroached the areas of these beautiful creatures? আগেটি আমরা রাষ্ট্রপতি গুরুত্ব বায়োডাইভার্সিটি গুরুত্ব জানলাম, এরপর হচ্ছে কি আমাদের যে এবার জীববৈচিত্র্যের হটস্পট অর্থাৎ বায়োডাইভার্সিটি হটস্পট, বায়োডাইভার্সিটি তার মধ্যে কি বায়োডাইভার্সিটি হটস্পট অর্থাৎ যেখানে জীববৈচিত্র্যের প্রাচুর্যপূর্ণ অর্থাৎ সর্বাধিক এক প্যান থাকে, অর্থাৎ বিপদগ্রস্ত অঞ্চলে বাস্তুতান্ত্রিক অঞ্চলগুলোকে জীববৈচিত্র্যের হটস্পট বলা হয়। বায়োডাইভার্সিটি হটস্পট কথাটি প্রথম ব্যবহার করেছিলেন কি নরম্যান অ্যান্ডার্স, কথাটি প্রথম ব্যবহার করেন নরম্যান ম্যায়ারস। বায়োডাইভার্সিটি হটস্পট কাকে বলে? যেখানে জীববৈচিত্র্যের প্রাচুর্যপূর্ণ সর্বাধিক বিপদগ্রস্ত বাস্তুতান্ত্রিক অঞ্চল, অর্থাৎ যেখানে প্রচুর পরিমাণে আছে এবং সেগুলো বিপদগ্রস্ত অর্থাৎ সেগুলো আস্তে আস্তে অবলুপ্ত হয়ে আসছে, সেরকম জায়গাকে হটস্পট বলা হচ্ছে। যেখানে অর্থাৎ
এন্ডেমিক প্রজাতি অর্থাৎ বিপদগ্রস্ত আঞ্চলিক প্রজাতি যেগুলি ওই নির্দিষ্ট অঞ্চল ছাড়া কোথাও পাওয়া যায় না। অর্থাৎ কিছু কিছু প্রাণী যেগুলো কোথাও পাওয়া যায় না, যেমন তোমরা পশ্চিমঘাট শ্রীলঙ্কা শোনা আসবে যে এশিয়ান এলিফ্যান্ট, হাতি, উভচর, এগুলো একটা প্রাচুর্য অর্থাৎ এন্ডেমিক হয়ে আসছে। যেমন কি বলছে যে অর্থাৎ বিপদগ্রস্ত আঞ্চলিক প্রজাতি অর্থাৎ যেগুলো আস্তে আস্তে অবলুপ্ত হয়ে আসছে বা যেগুলো ওই নির্দিষ্ট স্থানটি ছাড়া আর কোথাও পাওয়া যায় না, তাকে বলছে কি এন্ডেমিক প্রজাতি। আমাদের জীববৈচিত্র্যের মধ্যে টোটাল সংখ্যা জীববৈচিত্র্য হটস্পট টোটাল সংখ্যা সারা বিশ্বে হচ্ছে 34টা বায়োডাইভার্সিটি প্লেস আছে, 34টি, এবং তার মধ্যে সারা বিশ্বে আছে 34টি বায়োডাইভার্সিটি হটস্পট এবং ভারতের মধ্যে অর্থাৎ ইন্ডিয়াতে আছে 4টি। তাহলে ইন্ডিয়া 4টি, দেখো 34টার মধ্যে 4টি ইন্ডিয়াতে আছে। তার মধ্যে একটা হচ্ছে পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা। পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা। তাহলে এখানে কি কি আছে? এখানে আমরা হাতি, এগুলো এন্ডেমিক হয়ে আসছে অর্থাৎ এশিয়ান এলিফ্যান্ট যেটাকে বলা হচ্ছে। তারপর আছে উভচর, যেমন ব্যাঘ, স্যালিমান্ডারের বিভিন্ন প্রজাতি। আর আছে কি লায়ন টেল ম্যাকক, ইত্যাদি। অর্থাৎ চারটির মধ্যে একটা হচ্ছে পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা, তার মধ্যে আছে হাতি অর্থাৎ এশিয়ান এলিফ্যান্ট, উভচরের মধ্যে আছে ব্যাঘ এবং স্যালিমান্ডারের বিভিন্ন প্রজাতি, আর লায়ন টেল ম্যাকক ইত্যাদি। সেকেন্ড আছে পূর্ব হিমালয়। পূর্ব হিমালয়, তার মধ্যে অর্থাৎ পূর্ব হিমালয়ের মধ্যে কোন জায়গাগুলো পড়ছে? একটা হচ্ছে উত্তরাখণ্ড, আসাম আর সিকিম। পূর্ব হিমালয়ের মধ্যে পড়ছে উত্তরাখণ্ড, আসাম এবং সিকিম। তার মধ্যে কি কি আছে এখানে? এন্ডেমিক রেড পান্ডা, যেটা সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের আছে, আর কি পাওয়া যায়? আর হচ্ছে লেপার্ড আর একশৃঙ্গ গন্ডার। তারপর আছে যেটা হচ্ছে কোথায় রেড পান্ডা তোমার সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক, লেপার্ড এবং একশৃঙ্গ গন্ডার যেটা আসামের কাজিরাঙ্গাতে বিপদগ্রস্ত এন্ডেমিক হটস্পট হিসেবে বাজিত এবং এগুলো বিলুপ্ত হয়ে আসছে আস্তে আস্তে। তারপর আছে কোথায় ইন্দো-বার্মা, অর্থাৎ ইন্ডিয়া মায়ানমার। এখানে মধ্যে বিভিন্ন যেমন এগুলো আমরা দেখছিলাম কি বিভিন্ন প্রাণী। তারপর আছে কি উদ্ভিদের মধ্যে বিভিন্ন আছে কি পলসপত্রী আর সূর্যশিশির, অর্থাৎ সূর্যশিশির, এবং বিভিন্ন কিছু পাখির প্রজাতিও যেগুলো আসছে আস্তে আস্তে একটা অবলুপ্ত হয়ে আসছে। পলসপত্রী মানে এই জায়গাগুলো ছাড়া এটাই কোথাও পাওয়া যায় না। সূর্যশিশির এবং কিছু পাখির প্রজাতি আছে যেটা ইন্দো মায়ানমার, মণিপুর, নাগাল্যান্ড এই জায়গাগুলোর মধ্যে এই পলসপত্রী, সূর্যশিশির এর প্রাচুর্যতা আছে এবং এগুলো অন্য কোথাও পাওয়া যায় না। যদিও হয় সেগুলোকে আমরা এনে হয়তো ডেভেলপ করার। তারপর আছে কি সুন্দরের অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, যেমন হচ্ছে কোথায় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, যেখানে হচ্ছে গাঙ্গেয় ডলফিন। এই জায়গাগুলো এগুলো পাওয়া যায় হচ্ছে গাঙ্গেয় ডলফিন, ঘারিয়াল ও কচ্ছপ।
আর এই হচ্ছে যেটা কুমিরের মতো দেখতে, অর্থাৎ